মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষদীয় বৈঠকে এই দাবি করলেন যে ২৬-এ ২/৩ আসন পাবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে বসেছিলেন বিধানসভায় বিধায়কদের সঙ্গে এবং সেখানেই এই দাবি করলেন কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে কি দাবি করলেন, কিসের প্রেক্ষিতে এই প্রসঙ্গ উঠে এলো, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তুমি জানো যে বিজেপি শিবিরের তরফ থেকে পশ্চিমবঙ্গে তাদের যে নির্বাচনী অঙ্ক বা দামামা সেটা কার্যত রাজনৈতিক রণকৌশলের জায়গা থেকে দাঁড়িয়ে দিল্লিকে সামনে রেখে এগোনোর কথা তারা বারবার ধরে বলছে। পাল্টা এদিনকে দলীয় বৈঠকে বিধায়কদের সঙ্গে নিয়ে বৈঠকের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের নির্বাচন আগামী বছর জয়ের ক্ষেত্রে তারা কতটা আত্মবিশ্বাসী সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই বার্তা খোদ দলনেত্রীর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার দলের বিধায়কদেরকে দেওয়া হয়েছে। যদিও দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকের ক্ষেত্রে দিল্লির প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি এবং সেখানে তিনি উল্লেখ করেছেন দিল্লিতে একই জোটের মধ্যে থাকা শরিক হয়েও আপকে কোনো ধরনের সাহায্য করেনি হচ্ছে কংগ্রেস। আবার ঠিক উল্টোটা, হরিয়ানাতে যখন নির্বাচন হয়েছিল তখন কংগ্রেসকে কোনো ধরনের সাহায্য করেনি আপ। তবে এই রাজ্যের ক্ষেত্রে অতীতেও যেমন দেখতে পাওয়া গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসকে বিজেপি, বাম, কংগ্রেস এদের প্রত্যেকের সাথে আলাদা করে লড়াই করতে হয়েছিল। কোথাও গিয়ে বাম কংগ্রেস জোট এবং বিজেপির সঙ্গে লড়াই করতে হয়েছিল, ত্রিমুখী লড়াইয়ের জায়গা তৈরি হয়েছিল। তো এই রাজ্যে কংগ্রেসের বা রাজনৈতিক যে ভিত্তি সে অর্থে নেই। ফলে এই রাজ্যে একক দক্ষতা লড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেস ২/৩ আসন নিয়ে নির্বাচনের ক্ষেত্রে তারা ফিরে আসবে, তারা পুনরায় জয়লাভ করে সরকার গঠন করবেন, সেই বার্তা দিয়ে রাখা হয়েছে। আর আরো পরিষদীয় দলের বৈঠকে তিনি একেবারে কড়া নির্দেশ দিলেন, ঝগড়া বন্ধ করুন। বিধায়কদের বললেন, কি বললেন, ব্লক অঞ্চল নিয়ে অভিযোগ থাকলে জানানোর নির্দেশ দিলেন। যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকে দলে বলুন, নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দলের সম্মান রক্ষা করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষদীয় দলের বৈঠকে। আর কি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া নির্দেশ দিলেন, জেনে নেব আবিরের কাছ থেকে। প্রথমত হচ্ছে যে সংগঠনের রাজ যে তার হাতেই থাকছে কার্যত আজকে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং সে কারণেই উল্লেখ করেছেন যারা বিধায়করা রয়েছেন তারা আগামী ২৫ তারিখের মধ্যে অরূপ বিশ্বাসের কাছে তাদের ব্লক স্তর, অঞ্চল স্তরে যারা ৩টি করে নাম সেগুলিকে পাঠাতে হবে এবং সেই বিষয় নিয়ে দল সেখান থেকে দেখে তাদের সিদ্ধান্তের কথা জানাবে। তার কারণ গত কয়েক মাস ধরে তুমি জানো যে সংগঠনের বদল নিয়ে বিভিন্ন যে চর্চা তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, দলীয় বিধায়কদেরকে তিনি মনে করিয়ে দিয়েছেন তাদেরকে কি ধরনের আচরণ করতে হবে, সংযত থাকতে হবে। সাম্প্রতিক সময়ে কখনো হুমায়ুন কবির, কখনো নারায়ণ গোস্বামী তাদের যে আচরণ বা কখনো গিয়ে একাধিক মন্ত্রী বা বিধায়কের যে আচরণ তা নিয়ে বারবার ধরে শাসক দলকে বিব্রত অবস্থার মধ্যে পড়তে হয়েছে, অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। এমন আচরণ যে বরদাস্ত করা হবে না এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। সূত্রের খবর, তিনি বৈঠকের মধ্যে বলেছেন যে ক্ষমা বারবার করা যায় না। এক্ষেত্রে মদন মিত্র, উদয়ন গুহ তাদের প্রসঙ্গের কথাও বারবার ধরে উঠে এসেছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগের ক্ষেত্রে প্রত্যেককে যে সংযত থাকতে হবে, যথাযথ আচরণ করতে হবে সেই প্রসঙ্গের কথা দিনকে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক। আর এদিকে যে পরিষদীয় দলের বৈঠক, সেই পরিষদীয় দলের বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন যে সংগঠনের যাবতীয় সিদ্ধান্ত তিনি নেবেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের ২ বিধায়ক সায়ন্তিকা ও রেয়াতের শপথ নিয়ে অন্যদিকে সাবিত্রী মিত্র এবং রহিম বক্সি এদের বিরোধ মেটাতে নির্দেশ দিয়েছেন। ইটাহারের বিধায়কের প্রশংসাও করেছেন মোশাররফ হোসেন, তার প্রশংসা করেছেন। বিধান উপাধ্যায়কে বলেছেন যে তার নামে যা যা আসছে অভিযোগ তাতে কান পাতা যাচ্ছে না। আর সাবিত্রী মিত্র, রহিম বক্সিকেও নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করার নির্দেশ দিলেন। এবার একেবারে সরাসরি কি বললেন, তাদের সম্বন্ধে কি অভিযোগ ছিল, আবিরের কাছ থেকে জানবো। আর মোশাররফ হোসেনেরই বা প্রশংসা কেন? প্রথমত হচ্ছে মোশাররফ হোসেন, তিনি চাটাই বৈঠক শুরু করেছিলেন। এদিনকে তিনি উল্লেখ করেছেন যে ইটাহারের বিধায়ক যেভাবে জনসংযোগ করছেন তাতে বাকিরাও এই জনসংযোগের বিষয়টিকে উদাহরণ হিসাবে নিতে পারেন, এরকমভাবে জনসংযোগ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে দিনকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা শুনতে পাওয়া গিয়েছে এবং তিনি উল্লেখ করেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে যেভাবে অন্যায় করে ২.৫ বছর ধরে আটকে রাখা হয়েছিল, রাজনৈতিক কারণে আটকে রাখা হয়েছিল, আদালতে কোনো কিছু প্রমাণ দিতে পারা যায়নি। জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু তিনি জেল থেকে তিনি বেরিয়ে এসেছেন এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলোকে সামনে রেখে প্রচারের ক্ষেত্রে জোরদার
করতে হবে। তিনি উল্লেখ করেছেন বিধান উপাধ্যায় এবং নরেন চক্রবর্তী তাদের দুজনের মধ্যে যে দ্বন্দ্বের কথা। তিনি উল্লেখ করেছেন মালদাতে যেভাবে একদিকে সাবিনা ইয়াসমিন, অন্যদিকে আব্দুর রহিম বক্সি, অন্যদিকে সাবিত্রী মিত্র তাদের দ্বন্দ্বের কথা। আগামী দিনে এদেরকে নিজেদের দ্বন্দ্ব মিটি একসঙ্গে যে কাজ করতে হবে এবং কোনো ধরনের গোষ্ঠীবাজি, কোনো ধরনের দ্বন্দ্ব যে বরদাস্ত করা হবে না, এদিনকে বৈঠকের ক্ষেত্রে পরিষ্কার বার্তা তিনি দিয়ে রেখেছেন। বেশ, আর এই মুহূর্তে আরো একটি বড় খবর। রাজ্যপাল ভাষণ দিলেন আজকে বাজেট অধিবেশনে। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হলো বাজেট অধিবেশন। রাজ্যপালের বক্তব্যে কেন্দ্রীয় বঞ্চনা, বোসের ভাষণে কেন্দ্রীয় বঞ্চনা। বাজেট অধিবেশনের শুরুর ভাষণে বঞ্চনার উল্লেখ। কি বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। তোমাকে প্রথমে দেখিয়ে রাখি যে রাজ্যপালের ভাষণ শেষ হয়ে গিয়েছে। গভর্নর তিনি বেরিয়ে আসছেন মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে সঙ্গে নিয়ে। আজকের বৈঠকের ক্ষেত্রে আজকে যে ভাষণ রেখেছেন সেখানে ভাষণে রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে যথেষ্ট প্রশংসা করেছেন। দ্বিতীয়ত 100 দিনের কাজ হোক বা আবাস বা বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অর্থ না দিলেও রাজ্যের তরফ থেকে যে সেই অর্থ যথাযথভাবে দেওয়া হচ্ছে এবং রাজ্য যে কাজ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই প্রসঙ্গের কথা এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এবং যে গত শিল্প সম্মেলনে সেখানে রাজ্য সরকার শিল্প স্থাপনের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, শিল্পের ক্ষেত্রে রাজ্য যে যথাযথভাবে উদ্যোগ নিয়েছে সেই প্রসঙ্গের কথাও এদিনকে বলতে শোনা গিয়েছে রাজ্যপালকে। যদিও আজকে রাজ্যপাল তিনি যখন বক্তব্য পেশ করছিলেন তখন আইন শৃঙ্খলা ইস্যুতে প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরবর্তী সময় অগ্নিমিত্রা পাল তারা বক্তব্য রাখার চেষ্টা করলেও রাজ্যপাল তিনি তার বক্তব্য পড়া থামাননি। প্রথমে বাংলাতে এবং পরে ইংরাজিতে তিনি তার যে বক্তব্য রাজ্য সম্পর্কে তার যে মতামত তিনি সেটা দিনকে পেশ করেছেন। একেবারে রাজ্যপালের শুরুতে ভাষণে বঞ্চনার উল্লেখ। বরাদ্দ ছাড়াই রাজ্যপাল বেরোচ্ছেন এখন বিধানসভা থেকে। রাজ্যপাল বেরিয়ে যাচ্ছেন বিধানসভা থেকে। রাজ্যপাল বেরিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আবির যে রাজ্যপালের বক্তৃতা শেষ হয়েছে। বাংলা এবং ইংরেজি উভয়তেই তিনি ভাষণ দিয়েছেন এবং তাতে কেন্দ্রীয় বঞ্চনার যে বারবার তৃণমূল সমালোচনা করেছে, অভিযোগ করেছে, সেই অভিযোগ ছিল রাজ্যপালের ভাষণে। আবাসের টাকা কেন্দ্র না দিলেও রাজ্য যে আবাসের টাকা দিচ্ছে এই উল্লেখও রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্যে। আনন্দ বোস এসেছিলেন দুপুর 2টোর কিছু পরে এবং তারপরে তিনি এখন বেরিয়ে গেলেন, তার বক্তব্য পেশ করলেন বিধানসভায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস আইন শৃঙ্খলা নিয়েও প্রশংসা করলেন তার বক্তব্যে, তার ভাষণে। এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বক্তৃতা থামাননি। ঢুকে গেছে